সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান। সাইদ ভাই, স্বাগত আপনাকে স্টুডিওতে। আজকে যুগান্তরের শিরোনাম হচ্ছে খুনের আগে রুপি আদায় ধেয়ে আসছে রেমাল। মানবজমিন ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। শিলাস থেকে বলা হয়েছিল ভিআইপিকে সঙ্গ দিতে হবে। সমকাল প্রবল শক্তিতে ধেয়ে আসছে রেমাল। বারিধারায় শাহিনের আরেক জলসাগর। জয় দিন ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ঢাকাবাসীকে সুন্দর জীবন উপহার দিতে কাজ করছে। কালবেলা ঘুরতে ঘুরতে ঢাকা অচল। আগেও হত্যার হুকুম পেয়েছিল আমানুল্লাহ। আজকের পত্রিকা লাশের খোঁজ ডিবির কাছে। রাতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। দেশ রূপান্তর, ওরা 17 জন। খুনের আগেই খুনিদের হাতে 2.5 কোটি। ইনকিলাব বিপন্ন শতাধিক নদ নদী। রেমালের আঘাত আজ। খবরের কাগজ জাল ফেলেও মিলছে না দেহাংশ। ধেয়ে আসছে রেমাল। উপকূল জুড়ে আতঙ্ক। আলোকিত বাংলাদেশ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ঢাকাতে আরও মেট্রো রেল নির্মাণ হবে প্রধানমন্ত্রী। করতোয়া সমুদ্র বন্দরে বিপদ সংকেত। রিক্সাওয়ালা দিনমজুররাও ফ্ল্যাটে থাকবে প্রধানমন্ত্রী। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, হাউ টু সেভ এ সিক ব্যাংক, সিটি শোজ দ্য ওয়ে। ঘূর্ণিঝড়ের একটা আলামত আছে। ইতিমধ্যে হয়তো উপকূলের বিভিন্ন স্থানে সতর্কতা তো দেওয়া হয়েছেই, বাট আঘাত আনতে পারে রাতে, শেষ রাতের দিকে এরকম একটা খবর আছে। আপনার কাছে কী খবর আছে? ঘূর্ণিঝড় তো এদিকে ধেয়ে আসছে। সুন্দরবনের এক অংশ অথবা খেপুপাড়াতে আঘাত আনতে পারে। তো খুব বড় রকমের ঘটনা ঘটবে বলে নেই, তবে মানুষকে সরিয়ে নেওয়ার যে প্রস্তুতি, সেটা মোটামুটি প্রস্তুতি আছে। তো আশা করা যায় যে এখানে খুব বড় ঘটনা না ঘটলেও, তো এখানে যেমন খেপুপাড়া খুব দুর্বল কাঠামো, সেখানে বাড়িঘর, অনেক বাড়িঘর ধসে যেতে পারে। তো গাছপালা ধ্বংস হতে পারে। তো জলোচ্ছ্বাসে তো বিভিন্ন রকম ক্ষতির সম্ভাবনা মানুষের। তো যখন জলপ্রবাহ বয়ে যায় কিংবা এই ধরনের ঝড় বয়ে যায়, তখন তো তার আর কিছু অবশিষ্ট থাকে না। তো সেই পূর্ব প্রস্তুতিও আমার মনে হয় এটা থাকার দরকার। ইতিমধ্যে সরিয়ে নেওয়ার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে এখানে একটা জিনিস বলতেই হয় যে আমরা বিভিন্ন সময় দেখি যে সমস্ত বাঁধগুলো তৈরি হয়েছে, সেই বাঁধগুলোর সে দুর্বল অবস্থা, যেটা আমাদের চোখে পড়ে, কিংবা ঠিকমতো মেরামত হয় না, এই ধরনের অভিযোগ কিন্তু রয়ে গেছে। এমনি জনগণের ভিতর থেকে কিংবা এখানে প্রশাসনের এক ধরনের প্রস্তুতি আছে, সরিয়ে নেওয়ার ব্যাপার আছে, কিন্তু এই বাঁধগুলোর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন প্রশ্ন থেকেই যায়। এবারও আমরা জানি না কী হবে। তবে আমার কাছে যেটা মনে হয় যে ঘূর্ণিঝড়ের পরে তো তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে, তাদের খাবার এবং অন্যান্য ব্যবস্থা, এগুলো খুবই জরুরি। কোনো আঘাত যাতে না হানে সেটাই আমরা প্রত্যাশা করি। তারপরেও আমাদের তো প্রস্তুত থাকতে হবে। রাইট। এমপি খুন, অপার রহস্য। একের পর এক নতুন নতুন ঘটনা আসছে। কোনটা সত্য কোনটা মিথ্যা এখনও পর্যন্ত কিন্তু যাচাই করা যাচ্ছে না। মানুষজন আমাদের মিডিয়ার উপরেও কিছুটা নাখোশ। তার কারণ হলো আমরা যেভাবে ঘটনাটাকে তুলে ধরছি, যেমন এই যে লাশের 50 টুকরা 80 টুকরা হয়ে গেছে, এটা কিভাবে আসলো প্রেসে, কি অবস্থা, এটা কেউ জানে না। সব হত্যাকাণ্ডই বেদনাদায়ক। কারো এই ধরনের নৃশংস এবং মর্মান্তিক মৃত্যু আমরা চাই না। তো এই মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু একটা জিনিস হচ্ছে যে এই মূর্তি, দেশের ভাবমূর্তিও একটু প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। কেননা আমাদের কোনো সংসদ সদস্য বোধহয় বাইরে গিয়ে এইভাবে নিহত হওয়ার ঘটনা এই প্রথম। তবে তার আগে কুয়েতে একজন সংসদ সদস্য গিয়ে সেটা তো তার জেল হয়েছে, সাজা ভোগ করছেন। তো এইটার মধ্য দিয়ে একটা দিক হচ্ছে যে হ্যাঁ, আতঙ্ক তৈরি হয়েছে। অপর দিকটা হচ্ছে যে আমাদের রাজনীতিতে কারা এসেছে এবং রাজনীতি সংসদে যারা, তাদের চেহারাটাও কিন্তু, তাদের অনেকেরই চেহারাটা উন্মোচিত হয়েছে। রাজনীতিতে আমরা যেটা বলছিলাম যে দুর্বৃত্তায়ন ঘটেছে, এবং রাজনীতিতে এই পেশিওয়ালা, কালো টাকাওয়ালা, এরা রাজনীতিতে ঢুকে পড়েছেন, এবং এইটা তার একটা প্রমাণ। কেননা এখানে যেসব খবর এসেছে যে কিভাবে আন্ডারওয়ার্ল্ড থেকে এমপি হওয়া যায়,
এবং সেই আন্ডারওয়ার্ল্ডের যে দ্বন্দ্ব সংঘাত এবং তার পরিণামেই এখানে খুন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটা যতদূর জানা যাচ্ছে যে অসত্য নয়, তবে কিভাবে খুন হয়েছে সেটা তো এখন পর্যন্ত যেসব তথ্য পত্রপত্রিকা এসছে সেগুলো কিন্তু গোয়েন্দার সূত্র থেকে আসছে, এগুলো তো অন্য কোনো সূত্র নেই এবং আমাদের রিপোর্টারদের কিংবা ওখান থেকে কোনো তথ্য পাওয়ার নিজস্ব ফাইন্ডিংসটা নেই, এখানে সুযোগটা খুবই সীমিত। তো তারপরেও এমন কিছু করা উচিত না, এমন কিছু কাম্য না যেটা আতঙ্ক সৃষ্টি হতে পারে, জনমনে আতঙ্ক সৃষ্টি হতে পারে। আপনাদের কাগজে একটা রিপোর্ট আছে বারিধারায় শাহিনের আরেক জলসাগর। শাহিন যাকে মানে মানে সন্দেহভাজন যাদের তাহলে কয়েকজন, এর মধ্যে শাহিন একজন। শাহিন তো আবার বিদেশি নাগরিক। এবং শাহিন সম্পর্কে যতটুকু তথ্য জানা যাচ্ছে যে তার তো ওই একাধিক বাড়ি এটা রয়ে গেছে, তারপর হচ্ছে সে তো বড় ধরনের ব্যবসায়ী এবং সরকারের বিভিন্ন জায়গা তো সাপ্লায়ারও বটে, তো সরকারি অফিসে সাপ্লাইয়ের কাজ করে। তো এই ধরনের শাহিনেরাও তো বাংলাদেশের রাজনীতি ব্যবসা জগতে ঢুকে পড়েছে। আমরা তো সব ক্ষেত্রেই এক ধরনের শুদ্ধচারিতা আমরা চাই এবং এইটার মধ্য দিয়ে যে বাংলাদেশের চেহারা বহির্বিশ্বে প্রচারিত হচ্ছে, এই বাংলাদেশ কি আমাদের কাম্য ছিল? এটাই কি মুক্তিযুদ্ধের বাংলাদেশ? 30 লক্ষ শহীদের রক্তে ভেজা বাংলাদেশের এই চেহারা তো আমাদের কাম্য ছিল না, যেখানে ধরেন রাজনীতিতে এই ধরনের লোকেরা, আজিমেরা রাজনীতিতে চলে এসছে, এমনকি সংসদ সদস্য হচ্ছে এবং এখানে প্রশাসনের ও এক ধরনের দুর্বৃত্তায়ন ঘটেছে, প্রশাসনের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়েছে। এর আগে ধরুন যে আজিজ সাবেক সেনাপ্রধানের সম্পর্কে যেসব তথ্য এসছে, যদিও এগুলো অজানা কিছু ছিল না, কিংবা পুলিশের প্রধান, সাবেক পুলিশ প্রধান সম্পর্কে যেসব তথ্য এসছে, তাতে সমাজের উপরে শীর্ষে যারা আছেন তাদের সম্পর্কে তো জনমনে একটা প্রশ্ন থেকেই যায়। যদিও জনগণের এটা অজানা কিছু নয়, তবে এটা আমার মনে হয় যে এখানে শুদ্ধি আনাটা খুবই জরুরি। তা না হলে এইভাবে এরা যদি প্রশাসনে ঢুকে যায়, রাজনীতিতে ঢুকে যায়, এবং তাহলে সমাজ এবং রাজনীতি সম্পর্কে মানুষের কি ধারণা তৈরি হবে? বাইরে ভাবমূর্তি তো ক্ষুণ্ণ হচ্ছে, আমরাই বা কি ভাবছি যে এদের কাছ থেকে জাতি কি আশা করে? তারা তো মানে রাজনীতিতেই ঢুকে পড়েছেন। রাজনীতি শুধু না, প্রশাসনের একদম, প্রশাসনে, ব্যবসা জগতে, সব জায়গায়। তাহলে তো এখান থেকে তো যদি আমরা এখানে যদি রাজনীতি যদি পরিশুদ্ধ না হয়, তাহলে অন্য অন্য ক্ষেত্রগুলো কীভাবে পরিশুদ্ধ হবে? যেখানে হ্যাঁ অবক্ষয় সব জায়গায় থাকতে পারে, কিন্তু রাজনীতিতে হচ্ছে সব কিছুর নেতা। রাজনীতি যদি ঠিক না হয়, রাজনীতি যদি কলুষিত হয়, তাহলে তার প্রভাব সব ক্ষেত্রে পড়বে, ব্যবসায় পড়বে, প্রশাসনে পড়বে, সর্বত্রই সেটা ছড়িয়ে পড়বে। অতএব রাজনীতিকে আগে ঠিক করা দরকার, কেন দেশ তো রাজনীতিবিদরাই পরিচালনা করে। অতএব রাজনীতিকে পরিশুদ্ধ করাটা কিন্তু সময়ের দাবি। তা না হলে এটা, এবং এর কারণও এইটাই যে রাজনীতিতে যারা হচ্ছে তারা তো বিভিন্নভাবে প্রভাব সৃষ্টি করছে, অর্থের খেলা হচ্ছে, পেশির খেলা হচ্ছে। এই একসময় রাজনীতিতে যারা আসতেন তারা তো ছিলেন জনগণের মানে দীর্ঘদিনের ত্যাগী মানুষেরা, জেল খাটা, ত্যাগ স্বীকার করা, তারা রাজনীতিতে আসতেন। কিন্তু এখন তো আর সেটা না। এখন রাজনীতিতে তারাই ক্ষমতা বিস্তার করছে যে যারা টাকাওয়ালা, যারা পেশিওয়ালা। পেশি এবং অর্থের যোগটা এসছে, এমনকি রাজনীতিতে যারা সৎ, ত্যাগী, নিবেদিত প্রাণ, মেধাবী, তারা কিন্তু ক্রমেই কোণঠাসা হয়ে পড়েছে। এবং এখানে এই অসৎ এবং পেশির দাপটটা ক্রমে বেড়েছে। এখানে দেখা যাচ্ছে যে নব্য ধনীরা তারা রাজনীতি স্থান করে নিচ্ছে। ধনীরা রাজনীতি করতে পারবে না এটা আমি মনে করি না, কিন্তু তাকে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে। হঠাৎ করে টাকা থাকলে মনোনয়ন কিনা যায়, টাকা থাকলে মনোনয়ন পাওয়া যায় এবং অর্থ ব্যয় করে এমপি হওয়া যায়, এমনকি অনেক ক্ষেত্রে মন্ত্রীও হওয়া যায়, সমাজের উপরে ওঠা যায়। তো এই জায়গা থেকে আমার মনে হয় রাজনীতিকে মুক্ত করাটা দরকার, সংসদকে, এই সংসদের ভাবমূর্তি ফিরিয়ে আনা দরকার। তা না হলে কে করবে? এটা তো নেতৃত্বই করতে হবে। পরিবর্তন আমরা দাবি করতে পারি, আমরা লিখতে পারি, বলতে পারি, কিন্তু পরিবর্তন আনার দায়িত্ব কিন্তু রাজনীতিরই। রাজনীতিকরাই দেশটাকে ভালোর দিকেও নেওয়ার দায়িত্ব তাদের, এবং খারাপের দিকে যদি দেশ যখন চলে যায় সে দায়ও তাদেরকে কিন্তু নিতে হবে।
হ্যাঁ, কিন্তু ক্রমেই তো নিচের দিকে যাচ্ছে। সেখানে আমাদের কষ্টটা সেখানে, আমাদের লজ্জা এবং কষ্টটা সেখানেই। অনেকেই বলছেন যে এটা সরকারকে অস্বস্তিতে ফেলে দিয়েছে, একজন নাগরিক, সাধারণ নাগরিক হিসাবে কিন্তু আমাদেরও অস্বস্তিতে ফেলে দিয়েছে যে বাইরের আমাদের ভাবমূর্তিটা কি হচ্ছে। বাইরের পত্রপত্রিকায় যখন এগুলো আসছে তখন আমরা আমাদের জাতি সম্পর্কে, আমাদের দেশ সম্পর্কে মানুষের কি ধারণা তৈরি হচ্ছে। সাইদ ভাই, এতগুলো একটা দিক, অন্যদিকে হলো তদন্তকারী সংস্থাগুলো যেভাবে তদন্তের শেষ হওয়ার আগে যে সমস্ত তথ্য দিয়ে এই যে মিডিয়া ট্রায়ালকে উৎসাহিত করছেন, আখেরে আমাদের কি gain না, হবে? এটা তো এ ব্যাপারে তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে মরার আগেও মেরে ফেলছে, ফাঁসির আগেও ফাঁসি হয়ে যাচ্ছে। Yeah. তো এই মিডিয়া ট্রায়ালটা বন্ধ হওয়া উচিত। আর একটা হচ্ছে তথ্যগুলো, পত্রপত্রিকার যে তথ্যগুলো আসছে এর সরবরাহদাতা কারা? না, তারাই তো। তারাই। অতএব এখানে তো সতর্ক হওয়া উচিত, এমন কিছু করা উচিত না যেগুলো বিচারকে কিংবা এখানে তদন্তকে প্রভাবিত করতে পারে, এমন কিছু তো করা উচিত না। এ ব্যাপারে আমার মনে হয় এজেন্সিগুলোকেও সতর্ক থাকা উচিত। সেটাই। আপনি জানেন একটা অন্য লাশের খোঁজ ডিবির কাছে, না যাই হোক, এই লাশ নিয়ে তো যে খবর হচ্ছে, এটা নিয়ে আজকে কলকাতায় যে খবর আসছে সেখানে খালের মধ্যে জাল ফেলেও কিছু পাওয়া যায়নি। তো এই হলো পরিস্থিতি আর কি। আচ্ছা, এখন আমি আপনাকে এই খুনের বাইরের যে অন্য কালবেলা একটা শিরোনাম আপনার দৃষ্টি আকর্ষণ করব। আপনি নিশ্চয়ই এটা সমস্যা সম্পর্কে জানেন, ঘুরতে ঘুরতে ঢাকা অচল। হ্যাঁ, সেটি তো হয়। এটার কি অবস্থা? এইটা তো ঢাকা তো সমন্বয় নাই। জি এখানে যে ধরেন এখানে সিটি কর্পোরেশন রাস্তা বানায়, জি কিছুক্ষণ পরে ওয়াসা সেটাকে আবার খুঁড়ে, আবার বৈদ্যুতিক এসে সেখানে খুঁটি পুঁতে। তো এইভাবে তো খোঁড়াখুড়ি চলছে এবং সারা বছর খোঁড়াখুড়ি চলতে থাকে। এর তো একটার জন্য আমরা বিভিন্ন সময় এটা একটা সমন্বিত পদক্ষেপের কথা বলেছিলাম। এমনকি সিটি সরকার, যে এখানে সিটি সরকারের দাবি উঠেছিল যাতে এটা সমন্বয় হয়, অর্থাৎ এখানে অনেকগুলো এজেন্সি কাজ করে, অর্ধশত এজেন্সি নাকি কাজ করে। তো এটাকে এক আমব্রেলার নিচে, এক ছাতার নিচে নিয়ে আসা দরকার, একটা সমন্বিত দরকার। এবং এখানে একটা প্রতিযোগিতাও আছে, কে কার কথা শুনবে, কে কার বড়, কে ছোট। অনেক সময় ধরুন যে মন্ত্রণালয়, এখানে যদি সিটি কর্পোরেশন কোনো সভা ডাকে, সমন্বয় হয়, সেখানে মন্ত্রণালয় প্রতিনিধিরা আসে না, আসলেও এমন একজনকে পাঠিয়ে দেওয়া হয় তো যে সিদ্ধান্ত নিতে পারে। মোহাম্মদ হানিফ কিন্তু নগর সরকারের কথা জি জি, বলছিলেন। নগর সরকার কথা আজ পর্যন্ত তো এই ব্যাপারে কোনো উদ্যোগ নেই। এর মধ্যে সরকার পরিবর্তন হয়েছে অনেকগুলো। না, সেইটি হয় এবং পৃথিবীতে সব জায়গায় তো এই স্থানীয় প্রশাসনটা শক্তিশালী, এবং আমাদের সংবিধানে কিন্তু রয়েছে শক্তিশালী, অর্থাৎ জনপ্রতিনিধিত্বশীল স্থানীয় সরকার। কিন্তু এই স্থানীয় সরকার এর কাছে কোনো ক্ষমতা নেই, ক্ষমতা তো এখানে আমলাতন্ত্রের কাছে। তো এখানে হচ্ছে উপরের সরকারের কাছে, কিন্তু যে সরকার জনগণের কাছে দোরগোড়ায় থাকে, স্থানীয় সরকার অর্থাৎ ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি এবং পৌরসভা, তো তাদের কাছে কোনো ক্ষমতা নাই। এবং সব কিছুই এটা নির্ভর করে হচ্ছে উপরের করুণার ওপর, এবং এটা নিয়ন্ত্রণ করছে। যেমন ধরেন উপজেলা পরিষদ যদি এখন ধরেন, সেখানে ত্রিমুখী দ্বন্দ্ব, সেখানে উপদেষ্টা অর্থাৎ পার্লামেন্ট সদস্য যিনি এমপি, সেখানে উপজেলা চেয়ারম্যান এবং ইউএনও, এই তিনজনের মধ্যে দ্বন্দ্ব আছে। এবং সেখানে সবচেয়ে দুর্বল হচ্ছে উপজেলার চেয়ারম্যান। এবং এখানেও সিটি কর্পোরেশনগুলো যতই বলুক না কেন, তারা খুব বড় ধরনের কোনো পরিবর্তন আনতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই সমন্বয় না হবে, কিংবা ক্ষমতা এক বিন্দুতে, এক কেন্দ্রে না আসবে। এই ক্ষমতা যখন বহু কেন্দ্রে থাকবে তখন দ্বন্দ্ব থাকবে, সংঘাত থাকবে, এবং এখানে প্রশাসনিক ক্ষেত্রে এক ধরনের বিশৃঙ্খলা থাকবে, উন্নয়ন ব্যাহত হবে, এবং এই খোঁড়াখুড়ি চলতে থাকবে। এখন খোঁড়াখুড়ি করলে এই যে বৃষ্টিবাদলের দিন আসছে, এই অবস্থায় এখন ঢাকা শহরে তো চলাফেরা করাই কঠিন হয়ে যাবে। এবং বৃষ্টিবাদলের দিনে নাকি খোঁড়াখুড়িতে সুবিধা বেশি, কাজটা পুরোপুরি করতে হয় না। বিলটা ঠিকই নিয়ে যায়, কিন্তু কাজটা পুরোপুরি করতে হয় না। তো এখানে একটা বৃষ্টির উপর, প্রকৃতির উপর একটা অজুহাত দেওয়া যায় যে হ্যাঁ রাস্তা হয়েছিল, কিন্তু প্রকৃতি তাকে বৃষ্টিতে কিংবা ঝড়ে সে জলবদ্ধতা এটা নষ্ট হয়ে গেছে। তো এইটা তো একটা দীর্ঘদিনের ব্যাপার। এবং ওই যে বাজেটের আগেই কিন্তু ওই খোঁড়াখুড়িটা বেশি হয়, অর্থাৎ যখন জুন ফাইনালের আগেই খোঁড়াখুড়ির মাত্রাটা বেড়ে যায়। তো আমাদের এই সব ব্যাপারেও এটা দেখভাল
করার দরকার। এবং এখানে মানে জনতার আগে যে কোম্পানি কামাল, এরকমই আমার মনে হয় যে সরকার কামাল, রাষ্ট্রের সম্পদ, এটার উপর কারো নাই, নজরদারি নাই। আরেকটা শিরোনাম হচ্ছে পুঁজিবাজারে টাকা সাদা করার সুযোগ আসছে, মানে কালো টাকা সাদা হবে আর কি। হ্যাঁ, তাহলে আপনি কেন উচ্চ হারে কর দেবে কেন? যদি কালো টাকা যদি সাদাই করা যায় এবং এটা যদি উৎসাহ থাকে, তাহলে মানুষ কেন কর দেবে? একদিকে বলা হচ্ছে যে অধিক কর আদায় করবে, আপনি সতত পরিণত হয়ে কর দেন, এটা আহ্বান করা হচ্ছে, নিশ্চয়ই সঙ্গত আহ্বান। কিন্তু তারপরে যদি কালো টাকা সাদা হয়ে যায় এবং তাকে যদি কোনো কৈফিয়ত দিতে না হয়, কাঠগড়ায় দাঁড়াতে না হয়, যে সে কালো টাকার উৎস যদি সরকারের কাছে না হয়, তাহলে এই স্বচ্ছতা যদি যেখানে প্রতিষ্ঠিত না হয়, সেখানে অর্থনীতিতে কি করে শৃঙ্খলা ফিরে আসবে এবং সেখানে উন্নয়নের ধারাই বা কীভাবে অব্যাহত থাকবে, সেই প্রশ্নগুলো তো থেকেই যায়। অতএব একই সঙ্গে যে সাদা টাকা এবং কালো টাকার এই চলতে পারে না, সাদা টাকা এবং কালো টাকার দাপটে এখানে কালো টাকাই যেন জিতে যায়, সাদা টাকা কোণঠাসা হয়ে পড়ে, অর্থাৎ সব মানুষের রাই আরো বিপদগ্রস্ত হয়। তো এই জায়গা অসত্যের দাপট বেড়ে গেছে এবং আমি জানি না যে কাদেরকে রক্ষা করার জন্য কিংবা কাদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই ধরনের বিধান প্রবর্তন করে। এটা নিয়ে বহুত কথাবার্তা তো চলছে, কিন্তু তারপরে এটা হচ্ছে, কালো টাকা সাদা হচ্ছে কিংবা এই কালো ইসে এটা বিদেশে চলে যাচ্ছে, কোনো কিছুই তো আর তাই হচ্ছে না। আমাদের অর্থনীতি তো বিরাট, মানে এখানে কি ব্যাংকগুলোর পার কোনো নিয়ন্ত্রণ নাই, টাকা দেদারছে বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এখানে অর্থনীতির সবচেয়ে বড় দুই সমস্যা, যে এখানে পাচার, অর্থাৎ আমাদের সম্পদ বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এখানে তো ঠিকমতো রেভিনিউ, এখানে বলা হচ্ছে যে রেভিনিউটাও কিন্তু ঠিকমতো আসছে না। না, ওই যে পাচারের কথা বললেন, পাচার রোধে তো একটা আইন আছে, তা আইন কি কার্যকর না? না, আইন এবং সবাই জানে এখানে ওপেন সিক্রেট হচ্ছে হুন্ডি, এবং আপনার ব্যাংক ইসে লাগে না, তো হুন্ডির মাধ্যমে সমস্ত টাকা পাচার করা যায়। এমনকি আমাদের রেমিটেন্স যেটা আসার দরকার, এই যে এইটার কারণে, এই হুন্ডির কারণে, এই সিন্ডিকেটের কারণে রেমিটেন্সও তো ঠিক পথে আসছে না। তারপরে অর্থনীতিরও ভ্রান্তি আছে, যেমন রেমিটেন্সে হুন্ডির মাধ্যমে এসে যদি যারা টাকা পাঠান তারা যদি বেশি বেনিফিটেড হয়, তাহলে সরকারি মাধ্যমে কেন পাঠাবে? তো এই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করা দরকার। এখানে অর্থনীতির নিয়মটাও হওয়া দরকার, যে এই যে ডলারের সঙ্গে অসঙ্গতি, যদিও গভর্নমেন্ট এই অসঙ্গতি দূর করার জন্য পদক্ষেপ নিয়েছে, কিন্তু তারপরও কিন্তু খোলা বাজারের সঙ্গে ব্যাংকের অনেক এখনও বোধহয় বেশ 7-8 টাকা পার্থক্য রয়ে গেছে। তো এইগুলো যে $1 সঙ্গে এখনও 7-8 টাকা পার্থক্যটা রয়ে গেছে, এই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করা দরকার। এবং আমাদের অর্থনীতি, ব্যাংকটা লোপাট হয়ে যাচ্ছে, এখানে টাকা পাচার হচ্ছে এবং ঋণখেলাপিটা তো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। যদিও বা কৃষক, সাধারণ মানুষ ঋণখেলাপি, যখন তারা ঋণ শোধ করতে পারেন না তখন তারা তটস্থ থাকেন এবং তাদেরকে কখনো কখনো কাঠগড়ায়ও সে দাঁড়াতে হয়, রশি দিয়ে কোমর বেঁধে নিয়ে হাজির করা হয়। তো এই সব বিষয়গুলো তো দরকার। অর্থাৎ অর্থনীতিতে মানে রাজনীতিতে তো সুশাসন দরকার, অর্থনীতিতেও সুশাসন দরকার। এখন এই অর্থনীতির সুশাসন নাই বলেই তো আজকে যে সংকট, এই সংকট তো তীব্র হচ্ছে প্রতিনিয়ত। এবং যদি আন্ডারওয়ার্ল্ডের লোকেরা যদি পার্লামেন্টে থাকে, ধরুন, তো পার্লামেন্টে ভালো লোক নেই আমি এটা বলছি না, নিশ্চয়ই ভালো ত্যাগী মানুষ আছেন, রাজনীতিবিদরা আছেন, সব দলই আছেন, কিন্তু পার্লামেন্টে যখন এই আন্ডারওয়ার্ল্ডের লোকেরা ঢুকে যায়, পার্লামেন্টে যখন এই কালো টাকার মালিকরা ঢুকে যায়, পেশি শক্তিধররা ঢুকে যায়, তখন তো কি দাঁড়াবে? এবং সেখানে জনগণের পক্ষে আইন করা কতটুকু সম্ভব এবং জনস্বার্থ এদের হাতে কতটুকু রক্ষিত হতে পারে, সেই প্রশ্ন কিন্তু থেকে যায়। এবং ঠিক আছে, আমরা ধরে নিলাম সরকার প্রধান আন্তরিক, কিন্তু হাত পা যদি কাজ না করে, যদি এজেন্সিগুলো কাজ না করে, আশেপাশে রাজনীতির যদি এদের প্রাধান্য বাড়তে থাকে, তাহলে কোথায় দাঁড়াবে? দেশটা কোন দিকে যাবে? ইনকিলাব খবর দিয়েছে যে আসন্ন বাজেটে ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে, তো কর বাড়ার জায়গা আছে কিনা? সেইটা হচ্ছে যে দুটো জিনিস, একটা হলো হ্যাঁ, যে অনেকে কর দিচ্ছে না, সেটা করের আওতায় নিয়ে আসা দরকার,
কিন্তু ঠিক আছে। সবচেয়ে বড় কথা যে যার যেটা দেওয়া উচিত সেই করগুলো পাচ্ছে কিনা, দেওয়া হচ্ছে কিনা। অর্থাৎ এখানে যারা ধনী বড় ব্যবসায়ী তাদের কাছ থেকে ন্যায্য করটা আদায় হচ্ছে কিনা। আর একটা হচ্ছে যে ব্যক্তি ব্যবসা এবং প্রতিষ্ঠানিক করের পরিবর্তে যদি ব্যক্তি খুচরা কর আদায় করে আর কতটুকু আগানো যাবে। না, যে লোক কর দিচ্ছে তার উপরে তো এটার বেশি কি হচ্ছে। হ্যাঁ, সেটাই হচ্ছে। আর যারা কর দিচ্ছে না তারা ধারে কাছেও নেই, তারা সে ধরাছোঁয়ার বাইরে রয়েছে, কিংবা যারা উপরের মানে টাকা বড় টাকাওয়ালারা তারা কর যেটা তাদের প্রাপ্য সেটাও দিচ্ছে না। কিন্তু দুটো সমস্যা, একটা হলো করের আওতায় বহুত লোক রয়ে গেছে যাদেরকে আওতায় নিয়ে আসতে পারছে না। আর একটা হচ্ছে যে ন্যায্য করটা দেওয়া দরকার বিশেষ প্রতিষ্ঠানগুলো, ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো, তারা কিন্তু সেইটা দিচ্ছে না। তো এই দুটোই হচ্ছে সমস্যা জায়গা। শেষ প্রান্তে আমাদের প্রায় অনুষ্ঠানের মানে ফিলিস্তিনিদের একটা খবর আসছে যেটা আর ঘোষণা নয়, আমরা বাস্তবায়ন চাই। তো নিশ্চয়ই, কিন্তু এটা তো বাস্তবায়ন হচ্ছে না, তো না হচ্ছে না। আর একটা হচ্ছে যে ঠিক এর আছে, জন্য আপনি কাকে দায়ী করবেন? দায়ী তো মানে বিশ্ব নেতারাই তো দায়ী, যাদের কাছে রয়ে গেছে। যেমন ধরুন যে মার্কিন থেকে যেটা বলা হয়, কিংবা ইউরোপের দেশগুলো স্বীকৃতি দিচ্ছে, একাধিক দেশ এখন স্বীকৃতি দিচ্ছে, কিন্তু বাস্তবায়ন তো হচ্ছে না। এবং এই ব্যাপারে এবং জাতিসংঘ যেন নির্বিকার, কিছু করতে পারছে না। তো এই জায়গাগুলো তো যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, আসলে মানুষের মানবতা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা দেখবার বিষয়। আজকে যেটা হচ্ছে সারা পৃথিবীতে সোচ্চার, ইউরোপের আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো ছেলে এসে সোচ্চার হয়ে উঠেছে এবং তারা প্রতিবাদের রাস্তায় নেমে আসছে এবং তাদেরকে দমনপীড়ন করা হচ্ছে। কিন্তু এই দিকে নজর, যে কী করে তাদেরকে দমনপীড়ন করা হচ্ছে, কিন্তু এখানে সমস্যার সমাধানের দিকে কারো নজর নাই। এটা বিশ্ব নেতারা তো এ দায় নিতে হবে। বিশ্ব নেতারা যদি তাদের কাছে বাণিজ্য যদি বেশি হয়ে যায়, অস্ত্র বাণিজ্য যদি প্রধান হয়ে দাঁড়ায়, তাহলে সেটা দুর্ভাগ্যজনক। সৈয়দ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।